আমাদের আজকের গল্প দীপঙ্কর সেনের লেখা হোটেল মালিকের খুন। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, সৌমিক, প্রীতম এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ইলেকট্রিক ট্রান্সফরমার কেন্দ্রের ঘড়ি ঘন ঘন আওয়াজ তুলে জানিয়ে দিল রাত এখন ঠিক 8টা। অভিজিৎ তখনও গায়ে লিয়ে চেয়ারটায় বসেছিল। হাই তুলতে তুলতে আর মোড়া ভাঙল। ও জানে ডিউটির শেষ হতে এখনও 4 ঘন্টা বাকি। রাত 12টার সময় পান্ডে এসে হাজির হবে, আর তখনই ও ছুটি পাবে। অভিজিৎ কলকাতার ছেলে, সেখানে চাকরি পাওয়ার জন্য অনেক ঘাম ঝরিয়েছে, কিন্তু 3 বছরের অমানসিক চেষ্টা সত্ত্বেও সফল হতে পারেনি। শেষমেশ বাধ্য হয়ে বিহারের ইলেকট্রিসিটি বোর্ডে যোগ দিয়েছিল। কলকাতা থেকে এত দূরে কাজ করার ইচ্ছা ওর কখনোই ছিল না, কিন্তু আর কোনো উপায়ও তো ছিল না। প্রথম পোস্টিং পেয়েছিল গয়ায়। 1 বছর কাটানোর পর বদলি হয়ে এই রেওয়াড়িতে এসেছে। রেওয়াড়িকে শহর বলার যোগ্য নয়, বরং এটা একটা প্রত্যন্ত গ্রাম। ট্রান্সফরমার স্টেশন তৈরি হওয়ার পর কিছুটা উন্নতি হয়েছে জায়গাটার। এখান থেকে পাশের কয়েকটা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই স্টেশন চালাতে খুব বেশি লোকও লাগে না, অধিকাংশ কাজই অটোমেটিক অবস্থায় হয়। কর্মী বলতে মোটে 15 জন। তাদের মধ্যে 3 জন গার্ড, যারা পালা করে স্টেশন পাহারা দেয়। অভিজিৎ একটা সিগারেট ধরালো। সামনে বোর্ডের অজস্র সুইচ আর রঙিন আলোগুলো জ্বলতে নিভতে লাগলো, যা দেখতে খুব একটা মন্দ লাগে না, কিন্তু ওর দৃষ্টি সেদিকে ছিল না। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে কেবলই ভাবছিল পরের দিনের কথা। ডিউটি নেই, রায়পুরে একবার ঘুরে এলেই বা কেমন হয়। বহুদিন সিনেমা দেখা হয়নি, একটা ম্যাটিনি শো দেখার সুযোগ নেওয়া যেতেই পারে। হঠাৎ কোথা থেকে যেন একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। চমকে উঠে অভিজিৎ দ্রুত মুখ ফিরিয়ে দরজার দিকে তাকালো। একটা অচেনা লোক, ঠিক ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে। ভারী গ্রেট কোটে মোড়া শরীর, মাথায় ফেল্ট হ্যাট, আর মুখের নিচের অংশ রুমালে ঢাকা। প্রথমে অভিজিৎ কিছুই বুঝতে পারল না। কয়েক মুহূর্ত পর নিজেকে সামলে নিয়ে অসংলগ্ন স্বরে জিজ্ঞাসা করল, কে কে আপনি? এখানে কিভাবে এলেন? আস্তে, চেঁচিয়ে কথা বলার চেষ্টা করবেন না। ও পাশের ঘরে আরও কয়েকজন লোক রয়েছে, তাদের কানে আপনার কথা যাক, আমি তা চাই না। কিন্তু আপনি কে? শেষবারের মতো বলছি, আস্তে কথা বলুন। এই যে আমার হাতে কি আছে দেখেছেন তো? সবাই অভিজিৎ দেখল আগন্তুক পকেট থেকে রিভলভার বার করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নাটকীয় হয়ে উঠল। কোনোদিন এরকম অবস্থায় যে ওকে পড়তে হবে তাও স্বপ্নেও ভাবেনি। আপনি 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 কি চান? হ্যাঁ, সেই কথাই বলবো এবার। আগন্তুক দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। এগিয়ে এলো পায়ে পায়ে একেবারে কাছে। তারপর বলল, আমার ঘড়িতে এখন 8:12, আর 3 মিনিট পরে রায়পুরকে অন্ধকার করে দিতে হবে। হ্যাঁ, কি বলছেন? আমি যা বলছি তা না করলে আপনারই বিপদ ঘটবে। বেশিক্ষণের জন্য নয়, মাত্র 2 মিনিট অন্ধকার করলেই আমার কাজ হয়ে যাবে। কিন্তু ট্রিগারের ওপর আমার আঙুলটা কিন্তু আছে। হ্যাঁ, কথা শুনে চললেই বুদ্ধিমত্তার পরিচয় দিবেন, তাই যেটা বলছি চুপচাপ শোনেন। আগন্তুক বা হাতের কোটের হাতা সরিয়ে নিচের রিস্ট ওয়াচটা চোখের সামনে নিয়ে এলেন। ডান হাতটা কিন্তু যথারীতি রিভলভারের উঁচিয়েই রয়েছে। সেকেন্ডের কাঁটাটা যেন তীব্র গতিতে এগোচ্ছে। আর অভিজিৎ জানুয়ারির হাড় কাঁপানো শীতে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ঘামের ফোঁটার মুখ থেকে বেয়ে গড়িয়ে পড়ছে। এরকম পরিস্থিতিতে কেই বা পড়তে চায়, কিন্তু বিকল্পই বা কোথায়? লোডেড রিভলভারের সামনে অবাধ্য হওয়ার মানে নিজের জীবনের সমাপ্তি। যা আদেশ দেওয়া হয়েছে তা মেনে চলা ছাড়া তার কাছে আর কোনো গতি নেই। কিন্তু রায়পুরকে 2 মিনিটের জন্য অন্ধকার করবার প্রয়োজনই বা কি লোকটার?
4 দশক আগে রায়পুরকে একটা আধা শহর বলা যেত। এখন এটি পুরোপুরি আধুনিক শহরে রূপান্তরিত হয়েছে। ইতিহাসের অনেক ঘটনাকে বুকে ধরে রাখা এই জনপদ পরিচিতি স্বাস্থ্যকর পরিবেশের জন্যও পরিচিত। শহরের এক প্রান্তে গঙ্গা ধীরালয়ে বয়ে চলেছে, আর অন্য প্রান্তে দেখা মেলে বিন্ধ্যাচলের শাখা পর্বতের। শীতকালে বিভিন্ন প্রদেশ থেকে বহু মানুষ এখানে আসেন। এর ফলে গড়ে উঠেছে অনেক হোটেল, যেগুলো বেশিরভাগই গঙ্গার ধারে বা কোনো মনোরম জায়গায় অবস্থিত। যাত্রীদের আরামায়েশের জন্য এই হোটেলগুলো বেশ সুখ্যাত। তবে এর মধ্যে সবথেকে নামী হল ফেদার অ্যান্ড স্টোন। পরিচালনায় চন্দ্রমোহন আর রামরতন কনসার্ন। চন্দ্রমোহন একজন বিখ্যাত ব্যবসায়ী। অব্রের খনি থেকে টিম্বারের ব্যবসা সব মিলিয়ে ন্যূনপক্ষে 10টি নিত্য প্রয়োজনীয় পণ্যের হোলসেলের ব্যবসা তিনি করেন। কিন্তু হোটেলের ব্যবসার কোনো আগ্রহই তার কখনো ছিল না। তবে পরিস্থিতির চাপে শেষমেশ বহু টাকা ব্যয় করে ফেদার অ্যান্ড স্টোনের দরজাটা সবার জন্য খুলতে বাধ্য হলেন। এর নেপথ্যে মূল ভূমিকা হচ্ছে প্রেমনাথ ত্রিপাঠীর। ব্যবসা জগতে ত্রিপাঠী তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। বয়সে সমান আর ব্যবসার ধরনও প্রায় এক। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু চন্দ্রমোহন শুনলেন যে ত্রিপাঠী গঙ্গার ধারে একটি বিশাল হোটেল বানিয়েছে, নাম ব্লু ফক্স। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে তার চিন্তা বাড়ল, কারণ ব্লু ফক্সের প্রশংসায় সবাই পঞ্চমুখ। এমনকি ব্যবসায়ী মহলও বলতে শুরু করলো যে ত্রিপাঠী সত্যিই একখানা চমৎকার হোটেল এই রায়পুরকে উপহার দিয়েছেন। চন্দ্রমোহন আর চুপ করে থাকতে পারলেন না। একদিন সব কিছুতে এগিয়ে থেকেও এখন পিছিয়ে পড়বেন? প্রতিদ্বন্দ্বীর সামনে হার মানা তার পক্ষে অসম্ভব। তাই সিদ্ধান্ত নিলেন যে তিনিও একটি হোটেল বানাবেন, যা দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। এই মনোভাবের 1 বছর পর ফেদার অ্যান্ড স্টোনের শুভ উদ্বোধন হল। তার ভাইপো রামরতন এই উদ্যোগে পুরোপুরি সহায়তা করেছিলেন। চন্দ্রমোহনের নিজের কোনো সন্তান বা স্ত্রী নেই। কয়েক বছর আগে তার স্ত্রী মারা গেছেন এবং ভাইপো রামরতনই এখন তার একমাত্র পরিবার। আজ ফেদার অ্যান্ড স্টোনের প্রতিষ্ঠা বার্ষিকী। শহরের নামি দামি লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি প্রতিপক্ষ প্রেমনাথ ত্রিপাঠীকেও বাদ দেওয়া হয়নি। হোটেলের বহিরাংশ আলোকমালাতে ঝলমল করছে, আর ভেতরেও মনোমুগ্ধকর সজ্জা। অতিথিদের জন্য বুফেট ডিনারের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সময়ে অতিথিরা আসতেও শুরু করেছেন। চন্দ্রমোহন ড্রেকট্রেনের গলাবন্ধ কোট পরে সবার সঙ্গে হাসি মুখে কথা বলছেন। রামরতন এদিক ওদিক ছোটাছুটি করে পুরো আয়োজনটা ভালো করে দেখে নিচ্ছেন। অনুষ্ঠানের প্রথমে জেলা প্রশাসক দয়াচাঁদ সারিন বক্তব্য রাখলেন। এরপর কয়েকজন অতিথি মাইকের সামনে এলেন। সবশেষে চন্দ্রমোহন লাজুক ভঙ্গিতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। দেওয়ালের পাশ ঘেঁষে বসে থাকা প্রেমনাথ ত্রিপাঠী সব দেখছিলেন। তার স্পষ্টভাষী হওয়ার খ্যাতি যেমন রয়েছে, তেমন কিছু মহলে তার জন্য ভীতিও রয়েছে। উমানাথের দিকে তাকিয়ে ত্রিপাঠী বিস্মিত গলায় বললেন, ওকে আপনি চেনেন না? ওই তো রামরতন চন্দ্রমোহনের ভাইপো। উমানাথ মল্লিক কলকাতার বিখ্যাত টিম্বার মার্চেন্ট। কাঠ সংগ্রহ আর ব্যবসার নানা কাজে বছরে অন্তত 12 থেকে 13 বার তাকে রায়পুরে আসতে হয়। রায়পুরের বাই অঞ্চলের জঙ্গলের পুরনো ইজারাটাই হলো তার হাতে। এখানে এলেই তিনি সাধারণত ব্লু ফক্স হোটেলে ওঠেন। ত্রিপাঠীর সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং চন্দ্রমোহনের সঙ্গেও তার ভালো ঘনিষ্ঠতা করে উঠেছে। আমি শুনেছিলাম বটে, আগে কখনো দেখিনি। ছোকরার মুখ চোখ থেকে যেন ধূর্ততা ঝরে পড়ছে। প্রথম শ্রেণীর বদমায়েশ। আমার ভাবতেও খারাপ লাগে যে ওই ছোঁড়াটা হচ্ছে চন্দ্রমোহনের উত্তরাধিকারী। অর্ধেকটা টেবিল মুখের মধ্যে চালান করে দিয়ে বার কতক এগালোগাল করে গিলে ফেলার পর উমানাথ বললেন, কপাল, কপালের জোরে মশাই, কত দূরি তিরিও তরে যাচ্ছে। তাই তো দেখছি। একবার একটা টেন্ডারের ব্যাপারে ওর সঙ্গে আমার ঠোকাঠুকি লেগেছিল। সেই থেকেই আমি ওই ছোঁড়াটার ওপর দারুণ চটে আছে। শুধু বদমাইশ নয়, আস্ত শয়তান একটা। একজন সুবেশ তরুণ তার দিকে এগিয়ে এলো। নাম রিতেশ ভাওলা। ফেদার অ্যান্ড স্টোনের খ্যাতিমান ম্যানেজার। আগে সে আগ্রার কোনো প্রসিদ্ধ হোটেলের ম্যানেজমেন্টের সেকশনে কাজ করত। বছর 2 আগে চন্দ্রমোহন তাজমহল দেখতে গিয়েছিলেন। তখনই আলাপ হয় রিতেশের সঙ্গে। ছেলেটিকে বিশেষ পছন্দ হওয়ায় ম্যানেজার পদে নিয়ে এসেছে নিজের হোটেলে। রিতেশ মিষ্টি হেসে বলল,
আরে আসুন আসুন, বসুন। কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অন্য কোনো অসুবিধা নেই, তবে বলুন, হয়তো সে অসুবিধা আমি দূর করতে পারবো। ওই লোকটাকে হল থেকে বার করে দিতে পারেন। বড্ড অস্বস্তি বোধ করছে। কার কথা বলছেন? আপনাদের ছোট কর্তার কথা বলছি। রিতেশ যেন রীতিমতো ভড়কে গেল। একজন অতিথি এই হোটেলের একজন মালিককে তাড়িয়ে দিতে বলছেন? এরকম অদ্ভুত কথা সে বোধহয় আর কখনো শোনেনি। সে একটু ইতস্তত করতে লাগলো। পারবেন না যে তা তো আমি জানি। যান যান, আপনাদের অসুবিধা দূর করুন গিয়ে, যান। উমানা তো কম অবাক হননি। ঠোঁটকাটা হিসেবে ত্রিপাঠীর বদনাম রয়েছে, তাই বলে শত্রু শিবিরে আমন্ত্রিত হয়ে একজন শত্রু সম্পর্কে কটূক্তি করে বসবেন তা কখনোই ভাবা যায় না। আপনার সাহস আছে মশাই। এই সাহসের জোরেই রায়পুরে রাজার হালে দিন কাটিয়ে যাচ্ছে। তাকে আপনি জানেন না? কথাটা শেষ করেই ত্রিপাঠী উঠলেন। কোথায় চললেন? আসছি। এই সময় চন্দ্রমোহনের মনে হলো আজ এ পর্যন্ত একবারও হেড ওয়েটারকে হলঘরে ঢুকতে দেখা যায়নি। ব্যাপারটা তার একটু অস্বাভাবিক ঠেকল। আজকের ডিনারের দায়িত্ব তো পুরোপুরি তার উপরেই ছিল। বিষয়টা ভাবতেই চন্দ্রমোহন একটু বিরক্ত হলেন। এভাবে দায়িত্বহীন আচরণ করা কি ঠিক? এসবের দিকে নজর দেওয়ার কি তার একটুও সময় নেই? চারপাশে চোখ বুলিয়ে এক ওয়েটারকে কাছে পেয়ে ইশারায় তাকে ডাকলেন এবং সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন, এনায়েত কোথায়? আগে সে তো ডিউটিতে নেই। কেন? শরীর খারাপ বোধ হয়, সে ছুটি নিয়েছে। এই সময় এক শীর্ণকায় পৌর ব্যক্তিকে দেখা গেল। আধময়লা পোশাক পরায় এই লোকটি যেন এই পরিবেশে সম্পূর্ণ বেমানান। সে নিজেও বোধহয় সে কথা বুঝতে পেরেছিল এবং এদিক ওদিক তাকাচ্ছিল। মহা বিরক্ত হয়ে চন্দ্রমোহন চাপা গলায় বললেন, তুমি আমার এখানে এলে কেন? মাল তো পৌঁছে গেছে। হাত কচলাতে কচলাতে সে বলল, আগে তাও পৌঁছেছে, তবে তবে কি? ভনিতা না করে যা বলবার তাড়াতাড়ি বলো। কর্তা পাঠালেন রশিদের জন্য। টাকা পেয়েও বলবো পাইনি? হ্যাঁ, এই তোমার কর্তাদের ধারণা রশিদের জন্য একটা রাত সবুর করা গেল না। আগে হিসেব অডিটে যাবে, তাই আর কি। থাক, আর কথা বাড়িও না। রশিদ আমার পকেটে রেডি আছে। বিল এনেছো? লোকটি তড়িঘড়ি বিল এগিয়ে দিল। চন্দ্রমোহন বিলটি পকেটে রেখে রসিদ তৈরি করে দিলেন। তারপর হাতের এক ইশারায় তাকে বিদায় করার ইঙ্গিত করলেন। এরকম অসময়ে রসিদের জন্য তাগাদা পাঠানোকে তিনি অত্যন্ত অশোভন এবং অপ্রয়োজনীয় বলে মনে করলেন। মনে মনে ঠিক করলেন কাল সকালেই গুপ্তবাদাসকে বেশ ভালো করে শাঁসিয়ে দেওয়া দরকার। এদিকে কলগুঞ্জনের মধ্যে বুফে ডিনার পুরোপুরি চলছিল। ডক্টর সেন নিজের গ্লাস শেষ করে টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, কটা বাজলো মিস্টার লাল? সুপারিনটেন্ডেন্ট পুলিশ লাল বললেন। ঠিক 8:15। তার কথা রেশ মিলিয়ে যাওয়ার আগেই হলঘরের প্রতিটি আলো একসঙ্গে নিভে গেল। 1 সেকেন্ড স্তব্ধতার পরে শুরু হলো কোলাহল। কি একজন চেঁচিয়ে উঠলেন, বারান্দাতেও আলো দেখছি না যে, হোটেলে সার্কিট গেল নাকি? এখানে ওখানে দেশলাইয়ের কাঠি জ্বলে উঠতে লাগলো। অন্ধকারের মধ্যেই হোটেলের কর্মচারীরা ছুটোছুটি করে বেড়াচ্ছে। এখন কি করণীয় তারা সেটা বুঝতেই পারছে না। সকলের গলা চাপিয়ে এবার কে যেন বলে উঠল, সমস্ত শহর অন্ধকার হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই আলো এলো বলে। সত্যিই তাই। আচম্বিতে আবার আলো জ্বলে উঠল। অসংখ্য বাল্বের তেজ বিরাট হলঘরটাকে যেন ঝলসে তুলল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলে। আজকের মানুষ কৃত্রিম আলোকে বড় বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু আলো জ্বলার সঙ্গে সঙ্গে এমন একটা পরিস্থিতির মুখোমুখি সকলকে যে হতে হবে সেটার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। একটা তীব্র কণ্ঠস্বর সকলকে সচকিত করে তুলল। এ কি কাকা? কাকা এখানে অমন করে পড়ে কেন? চন্দ্রমোহনকে কার্পেটের উপর উপুর হয়ে পড়ে থাকতে এবার অনেকেই দেখতে পেলেন। ইতিমধ্যে সবারই কানে গিয়ে পৌঁছেছিল। হলের অন্য প্রান্তে থাকা অতিথিরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে এলেন। তাড়াহুড়োতে কয়েকটি চেয়ার এদিক ওদিক ছিটকে গেল। সামনে সারিতে বসে থাকা মানুষেরা যারা পুরোপুরি ঘটনাটা দেখেছেন তাদের আতঙ্কে মুখটা যেন ফ্যাকাশে করে ফেলেছেন। চন্দ্রমোহনের ভারী শরীর নিচ থেকে গাঢ় লাল রক্তটা কার্পেটের উপর ছড়িয়ে পড়েছে। শরীর নিথর, কোনো নড়াচড়া নেই। প্রথমে সবাই হতবুদ্ধি হয়ে গেলে মুহূর্তের মধ্যেই হলঘর ভরে উঠল আতঙ্কিত চিৎকারে।
এই ভয়াবহ পরিস্থিতিতে একমাত্র সুপারিনটেনডেন্ট অব পুলিশ লাল সম্পূর্ণ সংযম ধরে রাখতে পারলেন। তার কর্তব্যপরায়ণ মন এক মুহূর্তের জন্য বিচলিত হয়নি। সময় নষ্ট না করে দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য তিনি এগিয়ে গেলেন। আপনারা নিজেদের উত্তেজনা দমন করুন, এখন আমাদের ধৈর্যের দরকার। লালের কথায় সকলেই চুপ করলেন। ডক্টর সেন, ওকে পরীক্ষা করে দেখুন তো। ডক্টর সেন নীল ডাউন হয়ে চন্দ্রমোহনের দেহ পরীক্ষা করতে আরম্ভ করলেন। তারপর উঠে দাঁড়িয়ে দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, তিনি মারা গেছেন। এতক্ষণ সবারই ধারণা ছিল চন্দ্রমোহন বুঝি আহত অবস্থায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মারা গেছেন শুনে রামরতন যেন হাউমাউ করে কেঁদে উঠল। অন্যান্যরাও এক বিচিত্র অনুভূতিতে আড়ষ্ট হয়ে গেলেন। রায়পুরের অভিজাত মহলের দীর্ঘ ইতিহাসে এরকম এক বিমূঢ়তা আর কখনো দেখা যায়নি। লাল আরও একবার সকলকে শান্ত হবার অনুরোধ জানিয়ে রিতেশের দিকে তাকিয়ে বললেন, মিস্টার ভাওলা, পুলিশকে সংবাদ দিন। রিতেশ ছুটল অফিস ঘর থেকে ফোন করতে। পুলিশ আসছে, আপনারা কেউ হলের বাইরে যাবেন না, তদন্তের অসুবিধা হতে পারে। এই হত্যাকাণ্ড তাঁর উপস্থিতিতেই ঘটেছে, তবে অন্ধকার থাকায় কিছুই আন্দাজ করতে পারেননি। প্রথমেই অনুমতি নিয়ে উপস্থিত সবার দেহ তল্লাশি করা হলো, কিন্তু কারো কাছ থেকে কোনো রিভলভার বা অন্য কোনো অস্ত্র পাওয়া গেল না। এরপর ইন্সপেক্টর লাল চৌরাশিয়ার চটজলদি বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করে সবার এজাহার নিতে শুরু করলেন। এজাহার লেখা শেষ হতে হতে প্রায় রাত 11টা বেজে গেল। আলো নিভে যাওয়ার ঠিক আগে তিনি একজন আধময়লা পোশাক পরা বয়স্ক ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন। সেই ব্যক্তি নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন না। একজন ওয়েটার তার স্টেটমেন্টে জানালো চন্দ্রমোহন তার কাছ থেকে হেড ওয়েটার এনায়েতের অনুপস্থিতির কারণ জানতে চাইছিলেন। ঠিক সেই সময় ওই অপরিচিত লোকটি এসে হাজির হয়। দুজনের মধ্যে কি কথা হয়েছিল তা শুনতে না পেলেও চন্দ্রমোহন একবার গুপ্তা ব্রাদার্সের কথা বলে উঠেছিলেন এবং সেটা ওয়েটারের কানে আসে। অন্য কারোর কাছ থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্যই পাওয়া গেল না। ফলে আমন্ত্রিতদের এবার ছেড়ে দেওয়া হলো। সকলেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এরপর ডাকা হলো এনায়েতকে। হোটেলের কম্পাউন্ডের ভেতরে কর্মচারীদের থাকবার জন্য একটি ঘর রয়েছে, সেখানেই সে থাকে। ধীর পায়ে এসে এনায়েত ইন্সপেক্টরের সামনে দাঁড়ালো। সারাটা সন্ধ্যা তুমি কোথায় ছিলে? আমি নিজের ঘরেই ছিলাম ইন্সপেক্টর সাহেব। আজ এত বড় পার্টি ছিল, ডিউটিতে আসনি কেন? দুপুরের পর শরীর আর বইল না, বমি হয়ে গেল কয়েকবার। আমি ছুটি নিয়ে নিজের ঘরেই গিয়েছিলাম। চৌরাশি আর কোনো প্রশ্ন না করে এনায়েতকে বিদায় দিয়ে দিলেন। তারপর হলঘর সিল করে হোটেল থেকে বেরিয়ে এলেন। চন্দ্রমোহনের মৃত্যুর খবর কিভাবে যেন পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। এত রাতে হলেও হোটেলের সামনে তখন জনতার ভিড় উপচে পড়ছে। থানায় ফেরার পথে চৌরাশিয়া চিন্তায় ডুবে গেলেন। হঠাৎ করে ইলেকট্রিক ফেল করবে এটা তো হত্যাকারীর আগে থেকে জানার কথা নয়। তবে সে যে প্রস্তুতি নিয়ে এসেছিল সেটা কিন্তু নিশ্চিত। সৌভাগ্যক্রমে আলো নিভে যাওয়ায় সে সেই সুযোগটা চমৎকারভাবে কাজে লাগিয়েছে। কিন্তু আলো না নিভলেও সে অন্য কোনো উপায়ে নিজের উদ্দেশ্য পূরণ করতই। তবে আসল সমস্যাটি হলো অস্ত্রটি গেল কোথায়? সেটি পাওয়াই বা গেল না কেন? নিশ্চয়ই হত্যাকারী হলের কোথাও ওই অস্ত্রটি লুকিয়ে রেখেছে। পুরো ঘরটা ভালোভাবে খুঁজে দেখা জরুরি। পরদিন সকালে চৌরাশিয়া গেল গুপ্ত ব্রাদার্সের অফিসে। তারা বিভিন্ন ধরনের পণ্য দেশে নানা প্রতিষ্ঠানে সরবরাহ করে। বহুদিন ধরেই চন্দ্রমোহন আর রামরতন কনসার্নের সঙ্গে তাদের লেনদেন চলেছে। গুপ্তা ব্রাদার্সের সিনিয়র পার্টনার রামকুমার গুপ্তা চৌরাশিয়ার সামনে এসে বললেন, পার্টি চলাকালীন ওখানে একজন কর্মচারীকে কেন পাঠিয়েছিলেন বলুন তো? 52,000 টাকা নানা ধরনের মাল ওর কাছ থেকে কিনেছিলাম আমরা। মাল সকালে ডেলিভারিও পাওয়া গিয়েছিল। দুপুরে টাকা পাঠিয়েছিলাম আর রসিদটা আনতে পাঠিয়েছিলাম সন্ধ্যায়। টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে রসিদ নেননি কেন? অনেক দিনের কারবার দুই কোম্পানির, বিশ্বাসটাই হলো বড় কথা। এমন বহুবার হয়েছে পেমেন্ট 1 সপ্তাহের পরে রসিদ পেয়েছি। লোক চিনেই ব্যবসা করি আমরা। এবার তবে রসিদের জন্য আপনাদের এত তাড়া ছিল কেন? হিসেব অডিটে যাবে, সমস্ত কিছু আপ টু ডেট রাখা হবে, তার জন্য একটু ব্যস্ততা ছিল, তাই লোক পাঠিয়েছিলাম। রসিদ পেয়েছেন? তা পেয়েছি। চৌরাশিয়া আরও কিছু কথা ছেড়ে সেখান থেকে বিদায় নিলেন। থানায় ফিরে তিনি একটি অপ্রত্যাশিত খবর পেলেন। রেওয়ারি পাওয়ার স্টেশনের থেকে এক কর্মচারী কিছুক্ষণ আগে এসে অভিযোগে জানিয়েছে
যে গতকাল রাত 8:15 একজন মুখ ঢাকা ব্যক্তি রিভলভার দেখিয়ে রায়পুরের আলো 2 মিনিটের জন্য নিভিয়ে দিতে বাধ্য করেছিল। মুখ ঢেকে রাখার কারণে সেই আগন্তুককে চেনা সম্ভব হয়নি। চৌরাশিয়া দ্রুত একজন সাব ইন্সপেক্টরকে তদন্তে পাঠালেন এবং নিজে চিন্তায় ডুবে গেলেন। ঘটনাগুলো কি একই সূত্রে গাথা? হত্যাকারী কি নিজের কোনো সঙ্গীকে ঠিক ওই সময় রেওয়ারি পাওয়ার স্টেশনে পাঠিয়েছিল আলোটা নিভিয়ে দেওয়ার জন্য? এটা বেশ সম্ভব বলেই তার মনে হলো। আসলে আলো নিভে যাওয়াটা নির্ভরযোগ্য কিছু নয়, প্রতিদিন তো আর কারেন্ট ফেল করে না। হত্যাকারী নিশ্চিতভাবেই এই অনিশ্চয়তার ওপর নির্ভর করে কাজ করতে পারে না। সে নিখুঁতভাবে পরিকল্পনা করেই সব কিছু ঘটিয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই ব্যক্তিটি কে হতে পারে? এবং জটিল পরিকল্পনা করার জন্য সাধারণ কেউ নয়, বরং একজন অত্যন্ত অভিজ্ঞ এবং চতুর ব্যক্তির প্রয়োজন। চৌরাশিয়া অনেকক্ষণ ধরে নানাভাবে ঘটনাগুলো বিশ্লেষণ করলেন, কিন্তু কোনোভাবেই সমাধানে পৌঁছতে পারলেন না। একথা তাকে মেনে নিতেই হলো যে তার দীর্ঘ চাকরি জীবনে এমন জটিল এবং বিচিত্র কেসের মুখোমুখি তিনি কখনো হননি। ঠিক এই সময় তার ঘরে ধীরে ধীরে রামরতনবাবু ঢুকলেন। শীর্ণ মানুষটির চেহারা বিষণ্ণতায় ভরা। আসুন শেঠজি। একটি চেয়ারে বসতে বসতে রামরতন বললেন, কোনো সন্ধান পেলেন? এত ব্যস্ত হলে চলে? অনুসন্ধান চলছে। কাকাকে খুন করে একজন গা ঢাকা দিয়েছে, আর আমি ব্যস্ত হব না? কি বলছেন? আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন? এত তাড়াতাড়ি এরকম জটিল খুনের কেস সলভ করা সম্ভব নয়। আমি জানি কে করেছে। বলেন কি? কাল তো এজাহার দেওয়ার সময় কিছু বললেন না? তখন তখন আমার মাথা গোলমাল হয়ে গেছিল। কি যে আপনাদের বলেছি আমার নিজেরও মনে পড়ে না। আপনার কাকে সন্দেহ হয়? সন্দেহ নয়, দৃঢ় বিশ্বাস। এই কাজ নিশ্চিতভাবে প্রেমনাথ ত্রিপাঠীর। আপনি ব্লু ফক্সের ওনারের কথা বলছেন? হ্যাঁ, লোকটা চিরকাল কাকাকে হিংসে করে এসেছে। হিংসা তো অনেকেই করে অন্যকে, তাই বলে সকলেই কি হিংসার পাত্রকে খুন করতে পারে? শুধু সন্দেহ হলে চলবে না শেঠজি। প্রমাণ কি কিছু আছে হাতে? প্রমাণ কিছু নেই, তবে কংক্রিট প্রমাণ হাতে না পেয়ে কাউকে দোষী বলাটা ঠিক নয়। যা হোক, আমি আপনার সন্দেহটা যাচাই করে দেখবো একবার। এবার ওটা কয়েক অন্য প্রশ্ন করি, অনুগ্রহ করে ঠিক ঠিক উত্তর দেবেন। রামরতন কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হলো। বিরস গলায় বললেন, বলুন। আপনার কোনো আগ্নেয়াস্ত্র আছে? না। আপনার কাকার ছিল? বছর তিনেক আগে তিনি অনেক কষ্টে রিভলভারের লাইসেন্স জোগাড় করেছিলেন, তবে শেষ পর্যন্ত রিভলভার কেনা হয়নি বুঝি? হয়েছিল। তবে গতকাল বিকেলে উনি আমায় বলেছিলেন রিভলভারটা খুঁজে পাচ্ছেন না। তারপর? আমি বলেছিলাম যাবে আর কোথায়, ভালো করে খুঁজে দেখো, অন্য কোথাও রেখেছো হয়তো। উনি উত্তর দিলেন তাই হবে, পার্টিটা চুকে যাক, তারপর খুঁজে দেখব। আপনারা দুজন একই বাড়িতে থাকতেন নিশ্চয়ই? আগে তাই থাকতাম। সদর বাজারের বাড়িতে বছরখানেক ধরে আমি, আমার বাচ্চা আর আমার স্ত্রী একসঙ্গে থাকি। উনি কোথায় থাকেন? কি খেয়াল হলো একদিন হোটেলে উঠে গেলেন। ফেদার অ্যান্ড স্টোন একটা স্যুটে ওর জন্য আলাদা ব্যবস্থা করা ছিল। মেয়েদের প্রতি ওর কোনো দুর্বলতা ছিল নাকি? না, সেই সমস্ত কিছু ছিল না, তবে মাঝে মধ্যে একটু আধটু বিস্কি খেতেন। নিয়মিত ভাং খাওয়ার অভ্যেস ছিল। রামরতন আর কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। চন্দ্রমোহন খুন হওয়ার পর প্রায় 1 মাস কেটে গেছে। চৌরাশিয়া নানা চেষ্টা করেও হত্যাকারীকে ধরতে পারেননি। পাওয়ার স্টেশনে কে যে হানা দিয়েছিল তারও এখনো সন্ধান পাওয়া যায়নি। এই দুটো ব্যাপারই হচ্ছে শহরের বহুল আলোচিত বিষয়। দুটি দৈনিকে এ নিয়ে প্রচুর লেখালেখিও হয়েছে। হত্যাকারী ধরা না পড়ায় পুলিশকে যে ধিক্কার দেওয়া হয়নি এমনটাও নয়। সেদিন ডাক্তার সেন কল পেয়ে এসেছিলেন রামরতনের বাড়িতে। রোগী দেখার পর তিনি কৃষ্টিতভাবে বললেন, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। বলুন না। আপনার কাকার হত্যার এখনো তো কোনো কিনারা হলো না। ব্যাপারটা যে এতদিন ঝুলে থাকবে তা আমি ভাবতেই পারিনি। আমি কি করব বলুন? পুলিশকে তো বলেছিলাম এই কাজ ত্রিপাঠীর, তারা তেমন গাই করলো না। প্রমাণ না পেয়ে কারোর বিরুদ্ধে অভিযোগ করাটা তো ঠিক নয়। সকলে কি বলা বলি করছে জানেন? কি বলছে? চন্দ্রমোহনজির মৃত্যুতে নাকি আপনারই হাত রয়েছে। বলেন কি? লোকে এই সমস্ত অপবাদ দিচ্ছে আমায়। পুলিশ যদি হত্যাকারীকে ধরতে না পারে তাহলে আমি কি করব বলুন তো?
হ্যাঁ, আমার কি করার আছে? অন্যভাবে চেষ্টা করে দেখতে পারেন। হত্যাকারী চিরকাল চোখের আড়ালে থেকে যাক, এটা তো ঠিক নয়। আমি বলছিলাম কিছু টাকা খরচ হতে পারে। না না, খরচের জন্য কিচ্ছু আটকাবে না, আপনি বলুন। কলকাতা থেকে সুবিখ্যাত দুর্গাশঙ্কর ব্যানার্জিকে আনিয়ে একটা প্রাইভেট ইনকোয়ারির ব্যবস্থা করুন। আমার বিশ্বাস তিনি হত্যাকারীকে খুঁজে বার করতে পারবেন। প্রাইভেট ডিটেকটিভ, বেশ তো, আমার আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? যদি বলেন আমি কলকাতায় গিয়ে তার সঙ্গে কথা বলতে পারি। আপনাদের পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। চন্দ্রমোহনজির হত্যাকারীকে ধরার জন্য আমার এতটুকু কষ্ট তো স্বীকার করতেই হবে। আপনি প্রকৃতই হিতাকাঙ্ক্ষীর মতন কথা বলেছেন ডাক্তারবাবু, ধন্যবাদ। তাহলে আজকের গাড়িতেই চলে যান। এরপর চৌরাশিয়া এবং ডক্টর সেনের দীর্ঘ আলোচনায় সবকিছুই ঠিকঠাক পরিকল্পনা করা হয়ে গেল। দুর্গাশঙ্কর রাজি হলে তাকে কোথায় এনে রাখা হবে সেটাও চূড়ান্ত হয়ে গেল। বেলা 11টার সময় ডক্টর সেন বিদায় নিলেন। তার ট্রেন বিকেলে। ফেদার অ্যান্ড স্টোনের সবথেকে ভালো ঘরটি আগে থেকে নির্দিষ্ট করে রাখা হয়েছিল। দুর্গাশঙ্কর শৈবালকে নিয়ে সকাল 8:30 নাগাদ রায়পুরে এসে পৌঁছল। ডক্টর সেন সঙ্গে থাকলেও হোটেলের ম্যানেজার রিতেশ ভাওলা নিজে স্টেশনে ওদের রিসিভ করতে গিয়েছিলেন। হালকা কিছু খেয়ে ঘন্টা দুয়েক বিশ্রাম করে নিল সবাই। যতই আরামদায়ক হোক না কেন, ট্রেন জার্নির ধকল তো থেকেই যায়। বিশ্রাম শেষে দুর্গাশঙ্কর পাইপ ধরালো। অনেকক্ষণ চুপচাপ ধোয়া ছেড়ে নিজেকে গুছিয়ে নিয়ে অবশেষে বলল, হোটেলখানা চমৎকার, কি বলো ডাক্তার? শৈবাল জানালার ধারে দাঁড়িয়েছিল। ঘুরে দাঁড়িয়ে বলল, ছোট শহরে এরকম সর্বাধুনিক হোটেলের কথা ভাবাই যায় না। শেঠ চন্দ্রমোহনের রুচিবোধ ছিল, তা স্বীকার করতেই হবে। তবে আমার কি মনে হয় জানো, টাকা থাকলে ক্ষেত্রবিশেষে রুচি আপনা থেকেই এসে যায়। দরজায় কেউ নক করল। ভেতরে আসুন। রিতেশ ঘরের ভেতরে প্রবেশ করল। সেট রামরতনজি ফোন করে জানতে চাইছেন যে তিনি কখন আপনাদের সঙ্গে দেখা করবেন। 3টের পর এলেই হবে। রিতেশ বেরিয়ে যাচ্ছিল। দুর্গাশঙ্কর আবার বলল, এই বলছি, ঘরের বয়কে একবার পাঠিয়ে দেবেন তো। মিনিট কয়েকের মধ্যেই 1 বছর 25 ছোকরা সাক্ষাৎ পাওয়া গেল। কিছুক্ষণ আগেই খাবার পরিবেশনের সময় তাকে একবার দেখা গিয়েছিল। সপ্রতিভভাবেই সে এসে দাঁড়ালো। তোমার নাম কি? রঘুনাথ। তুমি বোধহয় শুনেই থাকবে, শেঠজির হত্যাকারীকে ধরবার জন্যই আমরা এখানে এসেছি। রঘুনাথ মাথা নেড়ে জানালো যে সে শুনেছে। আচ্ছা, যেদিন শেঠজি খুন হন সেদিনের সমস্ত কথা তোমার মনে আছে? মনে আছে সাহেব। তুমি হলের মধ্যে একবারও গিয়েছিলে? না সাহেব, সেদিন আমার ডিউটি ছিল না। তা দুপুর থেকে সন্ধে পর্যন্ত তোমার কিভাবে সময় কেটেছিল? গ্রাম থেকে আমার একজন আত্মীয় এসেছিল, তাকে নিয়েই ঘরেই ছিলাম। তারপর 6টার শোতে সিনেমা দেখতে চাই। ফিরে এসে শুনলাম শেঠজিকে কেউ যেন খুন করেছে। দুর্গাশঙ্কর বুঝল যে কথাবার্তায় অত্যন্ত পটু রঘুনাথ। এনায়েত কি তোমার সঙ্গেই থাকে? আমার 3টে ঘর পরেই থাকে সাহেব। তখন এনায়েতকে তার নিজের ঘরে দেখেছিলে? একটু ভেবে বলো। সে ঘরে ছিল না, যতদূর মনে পড়ে দরজায় তালা ঝুলছিল। পুলিশ তোমার সঙ্গে কথা বলেছে? না সাহেব। আচ্ছা, তুমি এখন যাও। আর হ্যাঁ, আমাদের মধ্যে কি কি কথা হলো এসব অন্যকে বললে কিন্তু বিপদে পড়বে। রঘুনাথ চলে যাওয়ার পর শৈবাল বলল, ব্যাপার কি? ওইটার এনায়েতকে নিয়ে কি তুমি তদন্তের সূত্রপাত করলে নাকি? ডাক্তার সেনের মুখ থেকে আমরা মোটামুটি ঘটনাটা শুনেছি। আমার মনে হচ্ছে খুন এবং আলো নিভিয়ে দেওয়া এই দুটো বিষয় একই সূত্রে গাঁথা। এত বড় পার্টিতে এনায়েতের ডিউটিতে অনুপস্থিত থাকাটাকেও আমি সন্দেহজনক বলেই মনে করি। রঘুনাথ যদি সত্যি কথা বলে থাকে তাহলে বুঝতেই পারছো তার অসুখটা অজুহাত মাত্র। তুমি কি বলতে চাও এনায়েত হত্যাকারী সহকারী? তার নির্দেশেই ও রায়পুরের পাওয়ার স্টেশনে গিয়েছিল? এই মুহূর্তে আমি জোর দিয়ে কিছুই বলতে চাইছি না। স্লেটে নয়, আকাশে দাগ কাটছি বলতে পারো। চলো ওটা যাক। কোথায়? হোটেলটা একবার ঘুরে ফিরে দেখলে তো মন্দ হয় না। চলো। দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো। তারপর এ বারান্দা থেকে ও বারান্দায়, এ তলা থেকে ও তলা, পুরো হোটেলটাই চারপাশ ঘুরে ঘুরে দেখল। মনোমুগ্ধকর পরিকল্পনাতেই যেন হোটেলটিকে তৈরি করা হয়েছে। প্রতিটি ঘরে বিভিন্ন প্রদেশে অতিথিরা এসে উঠেছে, যা এই জায়গাটিকে যেন আরও বৈচিত্র্যময় করে তুলেছে। অবশেষে তারা একতলা কাউন্টারের সামনে এসে দাঁড়ালো।
সেখানে কয়েকজন নতুন অতিথি অপেক্ষা করছিলেন। তাদের তখন থাকবার ব্যবস্থা নিয়ে রিতেশ বেশ ব্যস্ত। মিনিট কয়েকের মধ্যেই তিনি কয়েকজন বয়ের সঙ্গে বিভিন্ন ঘরে পাঠিয়ে দিলেন তাদের। কাজ কিছুটা শেষ হলে রিতেশ নিশ্চিন্ত হয়ে ওদের দিকে তাকালো। বলুন। আপনি ব্যস্ত না থাকলে আমাদের মধ্যে কিছু কথাবার্তা হতে পারত, আর এখন ব্যস্ততাও নেই। আসুন অফিস ঘরে গিয়ে বসি। রিতেশ ওদের অফিস ঘরে নিয়ে গেল। বসুন, 2 কাপ কফি আনতে বলি? দরকার হবে না, আর ঘন্টা দেড়েকের মধ্যেই লাঞ্চ সেরে আমরা একটু বেরোবো। কাজের কথাটুকু তাহলে সেরে নিই। শেঠ চন্দ্রমোহন তো হোটেলেই থাকতেন। দুর্ঘটনার দিন একবারও হোটেল থেকে বেরিয়েছিলেন কি? রোজ সকালে 8টায় যেমন বেরোতেন, সেদিনও তেমনই বেরিয়েছিলেন। তবে প্রতিদিন ফিরতেন রাত 9টায়, কিন্তু সেদিন ফিরে এসেছিলেন বেলা 2টোর সময়। দুপুরে খেতেন কোথায়? হোটেল থেকেই অফিসে খাবার পাঠানো হতো। আচ্ছা, সেদিন 2টো থেকে পার্টির আগে পর্যন্ত ওর অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু বলুন তো। 2টো থেকে 6:30 পর্যন্ত তিনি নিজের সুইটেই ছিলেন। তারপর হলে গিয়ে সমস্ত ব্যবস্থা তদারক করতে থাকেন। 2টো থেকে 6টার মধ্যে কি ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? উমানাথ মল্লিক এসেছিলেন জানি, আর কাউকে দেখেছি বলে তো মনে পড়ছে না। অবশ্য রামরতন বাবু কয়েকবার তার স্যুটে গিয়েছিলেন। উমানাথ মল্লিককে? একজন নাম করা টিম্বার মার্চেন্ট। থাকেন কোথায়? কলকাতা থেকে এখানে এলে ব্লু ফক্সে উঠেন। সেদিনও পার্টিতে আমন্ত্রিত ছিলেন। এখন এখানে আছেন কি? এখন তো ওর বিজনেসের সিজন, এখানেই আছেন মনে হয়। আরও 2-4 কথার পর ওরা নিজেদের ঘরে ফিরে এলো। দুর্গাশঙ্কর শৈবালকে নিয়ে থানায় যখন পৌঁছলো তখন প্রায় 1:30 বাজে। চৌরাশিয়া তখন থানায় ছিলেন না। দুর্গাশঙ্কর কার্ডটা পাঠিয়ে দিল তার কোয়ার্টারে। কয়েক মিনিটের মধ্যেই সাধারণ পোশাকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন তিনি। তার ভাবভঙ্গি থেকে মনে হয় দুর্গাশঙ্করের খ্যাতির কথাতে তিনি বিলক্ষণ অবগত রয়েছেন। কুশল বিনিময়ের পর চৌরাশিয়া বললেন, ওরা আর আমাদের ওপরে আস্থা রাখতে পারলেন না। কেসটা জটিল, সন্দেহ নেই। এক হিসেবে অবশ্য ভালো হলো, আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যাচ্ছে। আপনার সহযোগিতা ছাড়া কিছুই করতে পারবো বলে তো মনে হয় না। মনে হচ্ছে বেসরকারি তদন্তের অনুমতি নেওয়া হয়ে গেছে। তা সকল স্টেটমেন্টের ওপরে একবার চোখ বোলাতে পারি? নিশ্চয়ই। চৌরাশিয়া দেরাজ থেকে মোটা খাতা বার করে এগিয়ে দিলেন। দুর্গাশঙ্কর মন দিয়ে পড়ল অনেকক্ষণ ধরে। তারপর পাইপ ধরিয়ে নিশ্চিন্ত মুখে ধোঁয়া ছাড়তে লাগলো। পোস্টমর্টেম রিপোর্টে কি বলা হয়েছে? তেমন কিছু নয়, খুব কাছ থেকে .32 বোর দিয়ে গুলি ছোড়া হয়েছিল। আঘাতের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। গুলিটা পাওয়া গেছে শরীরের মধ্যেই। সংশ্লিষ্ট কার কার রিভলভার আছে? অনুসন্ধান করে দেখেছি, কারোরই নয়। চন্দ্রমোহনের অবশ্য ছিল, তবে সেটাও নাকি তিনি হারিয়ে ফেলেছেন। ভেরি ইন্টারেস্টিং। পার্টি শুরু হবার কয়েক ঘন্টা আগে চন্দ্রমোহন এই কথা জানিয়েছিলেন। খুনের মোটিভ কিছু আন্দাজ করতে পেরেছেন? ভিকটিম একজন অর্থশালী ব্যক্তি ছিলেন। খুন হওয়ার পক্ষে এটাই কি বড় কারণ নয় কি? কিন্তু ওই একই সঙ্গে তো আমাদের জানা দরকার কী পরিমাণে অর্থ তার খোয়া গেছে। গুপ্তা ব্রাদার্স থেকে সেদিন তিনি যে 52,000 টাকা পেয়েছিলেন তার কোনো সন্ধান পেয়েছেন? রামরতন বাবুর কাছ থেকে জানতে পেরেছি টাকা ওদের তহবিলে জমা হয়েছে। তাহলে তো চিন্তার কথা হলো। কেন? টাকাটা তো খোয়া যায়নি। খোয়া গেলেই তো আমি খুশি হতাম ইন্সপেক্টর। অন্তত মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া যেত। ওর স্যুট থেকেও বোধহয় কিছু হারায়নি। দেখে শুনে রামরতন বাবু তো তাই বললেন। স্যুট এখনো সিল করা আছে। আপনি দেখতে চাইলে কাল সকালের দিকে যদি হোটেলে আসেন তাহলে দেখার সুবিধা হয়। বেশ। এই মুহূর্তে আর কাজের কোনো কথা আলোচনা করবার প্রয়োজন ছিল না। দুর্গাশঙ্কর এবং শৈবালকে চৌরাশিয়া তখন ছাড়লেনই না। তাদেরকে ধরে নিজের অফিস ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষণ আগে লাঞ্চ শেষ হলেও তাদের তিনি মিষ্টিমুখ না করিয়ে ছাড়বেন না, এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। হোটেলে ফিরে আসতে আসতে ওদের প্রায় বেলা 5টা হয়ে গেল। রামরতন 3:30টার দিকে পৌঁছে গিয়েছিল। তিনি তখন অফিস ঘরে অপেক্ষা করছিলেন। দুর্গাশঙ্কর ও শৈবাল তার ঘরে গিয়ে হাজির হলো। কিছুক্ষণ সাধারণ কথাবার্তা হওয়ার পর শুরু হলো কাজের কথা। গুপ্তা ব্রাদার্স লোকটা টাকা নিয়ে কটার সময় এসেছিলেন আপনি জানেন? আমি তাকে দেখিনি। সন্ধ্যের মুখে কাকা আমায় বলেছিলেন
টাকা নিয়ে লোক এসেছিল 3:30 সময়। টাকার কথা শুনেছিলেন? টাকা যে অফিসের তহবিলে জমা হয়েছিল তা আপনি প্রত্যক্ষ করেননি? খুন হওয়ার পর বোধহয় অফিসের লেজারে ওই টাকার অঙ্কের উল্লেখ দেখেছেন। না, সে কি? তাহলে আপনি পুলিশকে কিভাবে বললেন যে টাকাটা অফিসের তহবিলে জমা হয়েছে? ইতস্তত করতে লাগলেন রামরতন। দেখুন, আপনাদের স্বার্থেই আমি এখানে এসেছি। আমার সঙ্গে লুকোচুরি খেললে তদন্ত কিন্তু সঠিক পথে চালিত করা যাবে না। খুলে বলুন সমস্ত কিছু, আমায় বিশ্বাস করতে পারেন। প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও কাজে লাগাবার অভিপ্রায় আমার নেই। পুলিশকে ও কথা বলতে বাধ্য হয়েছিলাম। কেন? আমরা প্রচুর ব্ল্যাক মানি সংগ্রহ করে নিশ্চয় অনুমান করেছেন। ওই খাতায় 52,000 টাকা জমা পড়েনি দেখে আমার ধারণা হয়েছিল আমাদের যেখানে ওই ব্ল্যাক মানি জমা থাকে, কাকা কোনো কারণে টাকাটা সেখানে রেখেছিলেন। তাই পুলিশকে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিলাম। পরে গুনে দেখেছেন কি আপনার অনুমান ঠিক কি না? হিসেব করে ব্ল্যাক মানি রাখা সম্ভব নয় ব্যানার্জি বাবু। গুনে দেখে কি হবে? কাকা ওখানে সেদিন 52,000 টাকা রেখেছিলেন কিনা তা মোটেই বুঝতে পারা যাবে না। ব্ল্যাক মানি কি আপনারা এই হোটেলেই কোথাও রেখে থাকেন? না, তবে কোথায় রাখা হয় সে প্রশ্ন করবেন না। দুর্গাশঙ্কর পাইপ ধরিয়ে অনেকক্ষণ ধোয়ার জাল বুনল, তারপর বলল, এনায়েত এখানে কতদিন কাজ করছে? বছরখানেক থেকে। ওকে আপনারা সংগ্রহ করেছিলেন কিভাবে? এনায় তাকে ব্লু ফক্সে কাজ করত। ওখানে কিসের জন্য যেন ঝগড়া করে চাকরি ছেড়ে দিয়ে আমাদের কাছে এসেছিল। কাকা ওকে হোটেলের হেড ওয়েটারের পদ দিয়েছিলেন। আপনার সঙ্গে কথা শেষ হলে অনুগ্রহ করে তাকে একবার পাঠিয়ে দেবেন। তাকে তো এখন পাওয়া যাবে না। কেন? সে দিন 10 ছুটিতে আছে, আগামী সপ্তাহে কাজে যোগ দেওয়ার কথা। কে ছুটি দিল তাকে? আমি। কাজটা ভালো করেননি। এই কেসে সে একজন অতি প্রয়োজনীয় চরিত্র বলে আমার বিশ্বাস। এখন সে ফিরে নাও আসতে পারে। মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে বলে সে ছুটি চাইল, কি করে না বলি বলুন? যাক, যা হবার তা হয়ে গেছে। হোটেলের খাতায় তো তার ঠিকানা পাওয়া যাবে। এবার বলুন তো, এই ব্যাপারে আপনি সবচেয়ে কাকে বেশি সন্দেহ করেন? আমি ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। কাকার মতো নির্বিরোধ লোকের খুন হওয়াটা রীতিমতো বিস্ময়কর। তবে এই সময় দরজার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে রিতেশ বলল, সেঠজি, প্রেমনাথ ত্রিপাঠী আপনার সঙ্গে দেখা করতে চান। এমন একটা সাক্ষাৎকারের জন্য রামরতন প্রস্তুত ছিলেন না। বিস্মিত গলায় তিনি বললেন, আমার সঙ্গে পাঠিয়ে দাও। রিতেশ চলে যাওয়ার পর তিনি দুর্গাশঙ্করের দিকে তাকিয়ে বললেন, ব্যাপার কিছুই বুঝছি না। লোকটা আমাদের ঘোর শত্রু। কি মনে করে দেখা করতে এসেছে কে জানে। তাকে এখানে আসতে বলে ভালোই করলেন। হয়তো এতদিন পরে তিনি মিত্রতার হাত বাড়িয়ে আসছেন। প্রেমনাথ ত্রিপাঠী ঘরের মধ্যে প্রবেশ করলেন। সঙ্গে আরেকজন রয়েছেন। শৈবাল খুঁটিয়ে দেখল ত্রিপাঠীকে। অভিজাত চেহারা বলতে যা বোঝায় তার অধিকারী তিনি। সাজ পোশাকেও রুচিবোধের পরিচয় পাওয়া যায়। সঙ্গী পুরুষটিও কম যান না। ঘরের চারধারে সতর্কভাবে দৃষ্টি বুলিয়ে ত্রিপাঠী বললেন, আপনার সঙ্গে কিছু প্রয়োজনীয় কথা ছিল। গম্ভীর গলায় রামরতন বললেন, এদের সামনে বলতে পারেন। আমি হোটেলের ব্যাপারেই এসেছিলাম। হোটেল? একে নিশ্চয়ই চেনেন, উমানাথ মল্লিক মাল্টিমিলিয়নিয়ার। আপনার কাকার সঙ্গে বিশেষ পরিচয় ছিল। বিলক্ষণ চিনি। আমাদের সঙ্গে মাঝে মধ্যে কারবারও করে থাকেন। কিন্তু আপনি হোটেলের কথা কি বলছিলেন? মিস্টার মল্লিক আপনাদের ফেদার অ্যান্ড স্টোন কিনে নিতে চান। বিস্ময়ে বোবা হয়ে গেলেন রামরতন। দুর্গাশঙ্কর এবং শৈবালও কম অবাক হল না। মিনিটখানেক পরিপূর্ণ স্তব্ধতা ঘরের মধ্যে বিরাজ করার পর নিজেকে সামলে নিয়ে রামরতন বললেন, আমি হোটেল বিক্রি করছি। আপনাকে কে বলল? কেউ না, শেঠ চন্দ্রমোহনের প্রখর ব্যবসা বুদ্ধি ছিল। আপনার কিন্তু তা নেই। এত ভালো হোটেলটা নষ্ট হয়ে যাবে, তাই একজন উপযুক্ত ক্রেতা নিয়ে এলাম। ত্রিপাঠীর ফিচকেল বুদ্ধি এবং সাহস দুইই আছে, এ সম্পর্কে দুর্গাশঙ্কর বেশ নিশ্চিত হল। এদিকে রামরতনের মুখ অপমানে কালো হয়ে উঠেছে। ওই সঙ্গে প্রচণ্ড রাগ তাকে সাপটে ধরল। শরীর কাঁপতে আরম্ভ করেছে। কি উত্তর দেবেন প্রথমে তিনি স্থিরই করতে পারলেন না। শেষে রাগ চেপে গম্ভীর গলায় বললেন, আপনি আমার হোটেলে এসে আমাকেই অপমান করছেন? ছি ছি ছি, এ কি বলছেন রামরতনজি? অপমান আবার করলাম কোথায় আপনাকে? হ্যাঁ, বরঞ্চ খোলা মনে ব্যবসার কথা বলেছি। এতে কিন্তু আপনার রাগ করা উচিত নয়। আপনার মনের ভাব আমি ভালো করেই জানি।
হোটেল আমি বেচবো না। আর ব্যবসায়ী বুদ্ধি আমার আছে কিনা তার পরিচয় আপনি ক্রমে ক্রমে পাবেন। ভালো কথা, খুবই ভালো কথা। শেঠ চন্দ্রমোহনের ভাইপোর মুখে এরকম কথাই শোভা পায়। আমরা এখন তাহলে আসি। দুর্গাশঙ্কর বলল। দাঁড়ান, আপনার সঙ্গে কথা ছিল। দরজার কাছ পর্যন্ত গিয়েছিলেন ত্রিপাঠী। ঘুরে দাঁড়িয়ে তিনি বললেন, আপনি, ওহো, কেসটা তদন্ত করতে আপনিই বোধহয় কলকাতা থেকে এসেছেন, তাই না? ঠিকই বলেছেন, ইনি আমার বন্ধু ডাক্তার শৈবাল রায়। নমস্কার। পুলিশ তো আর পারল না, আপনি একজন নামকরা লোক শুনেছি। দেখুন, যদি হত্যাকারীকে ধরতে পারেন। আপনি আমার নামের সঙ্গে পরিচিতি জেনে খুশিই হলাম। চেষ্টার ত্রুটি হবে না। অবশ্য এই সঙ্গে আপনাদেরও কিন্তু সহযোগিতা চাই। আমাকে বোধহয় দরকার নেই, যেতে পারি। যান, পরে আবার কথা হবে। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ত্রিপাঠী গোল্ড ফ্লেকের বাক্সটা এগিয়ে ধরলেন। চলে নাকি? চলে, তবে পাইপ। তা আপনি তো সেদিন পার্টির একজন গেস্ট ছিলেন, ঘটনাটা সম্পর্কে কিছু বলুন তো। আপনি যা শুনেছেন, তবে এক বর্ণও বেশি জানি না। বড় ব্যবসাদারের শত্রুর অভাব হয় না। বন্ধুর মুখোশ পরা এমনি কোনো লোক চন্দ্রমোহনকে খুন করেছে বলে আমার ধারণা। হতে পারে। আচ্ছা, সেদিন কোনো ব্যতিক্রম আপনার চোখে পড়েছিল? তেমন কিছু মনে পড়ছে না। আমি আর মল্লিকবাবু গল্পগুজব করেই সময় কাটিয়েছি। আগে থেকে খুন হওয়ার কথা জানা থাকলে একটু সজাগ নিশ্চয়ই হতাম আমরা। আপনি ব্যাপারটাকে খুব লাইটলি নিয়েছেন মনে হচ্ছে। যাই হোক, এনায়েত নামে একজন ওয়েটার আপনার হোটেলে কাজ করতো কি? করতো বোধহয়। কেন বলুন তো? তাকে তাড়ানো হয়েছিল কেন? ব্লু ফক্সের ম্যানেজার কাশ্যপ বলতে পারে, আমি ওসবের কিছু জানি না। আপনার হোটেলে তাহলে একদিন যেতে হচ্ছে। নিশ্চয়ই আসুন, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? এনায়েতের সঙ্গে খুনের কি সম্পর্ক? আমার তদন্ত করার পদ্ধতিও একই রকমই, চতুর্দিক বাজিয়ে দেখা। দুর্গাশঙ্কর পাইপ ধরালো। মিস্টার মল্লিক, আপনি কি সত্যি ফেদার অ্যান্ড স্টোন কিনতে চাইছেন? উমানাথ মল্লিক থেমে থেমে বললেন, মিস্টার ত্রিপাঠী বলেছিলেন রামরতন হোটেলটা চালাতে পারবে না, তাই ভাবলাম যদি সুবিধে মতো দরে পাওয়া যায় তাহলে কিনে নেব। আপনি সেদিন মানে পার্টির আগে দুপুরবেলা এসেছিলেন। চন্দ্রমোহনের সঙ্গে কি কথাবার্তা হয় তা বলতে আপত্তি আছে কি? কিছুমাত্র না, আমি ওর কাছে এসেছিলাম আমার পুরো মাল ট্রাকে কলকাতায় পৌঁছে দিতে পারবেন কিনা তা জানতে। উনি আমায় পরের দিন অফিসে ডেকেছিলেন। আর কোনো কথা হয়নি? বাজার মন্দার কথা বলেছিলেন। হ্যাঁ, এক সময় বলেছিলেন ওর ওই রিভলভারটা নাকি পাচ্ছেন না, ওরা খুঁজে না পেলে খুবই মুশকিলে পড়বে। আইনের চোখে লাইসেন্স করা অস্ত্র হারানো বিরাট বড় নাকি এক অফেন্স। ধন্যবাদ, আপনাকে আর বিরক্ত করব না। ওরা উঠলেন। দুর্গাশঙ্করকে ব্লু ফক্সে আসবার কথা মনে করিয়ে দিয়ে দুজনে বিদায় নিলেন। প্রায় সঙ্গে সঙ্গে কফির ট্রে নিয়ে রঘুনাথ এসে ঘরে ঢুকল। গরম পানীয় দুজনেরই বেশ অভিপ্রেত ছিল। একসময় কফি শেষ করে শৈবাল বলল, প্রেমনাথ ত্রিপাঠী অত্যন্ত ধুরন্ধর লোক, বুদ্ধিমান এবং সুবিধাবাদীও। আমার দৃঢ় ধারণা রামরতনকে ও শান্তিতে কখনোই ব্যবসা করতে দেবে না। চন্দ্রমোহনের মৃত্যুতে ত্রিপাঠী যে খুশি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, তবে ওর সঙ্গে রামরতনও খুশি হয়েছে। ধনকুবের কাকারা পথ থেকে সরে যান, এটা অনেক ভাইপোই মনে প্রাণে চেয়ে থাকে। দেখো ডাক্তার, এক শ্রেণীর মানুষ আছে যারা দারুণ স্বার্থপর, আবার সেই সঙ্গে ভীতুও। রামরতনকে সেই দৃষ্টিকোণ দিয়ে আমাদের বিচার করতে হবে। তুমি বলতে চাও? বর্তমানে আমি কিছুই বলতে চাই না। এখন কত চিন্তাভাবনার অবকাশ রয়েছে তা কি বুঝতে পারছো না? শৈবাল সহজেই বুঝতে পারল যে দুর্গাশঙ্কর আর কিছু বলবে না। এখন সে মনোযোগ দিয়ে নানা সূত্রের সন্ধানে ডুবে যাবে মনের গভীরে। পরদিন সকালে চৌরাশিয়া এলেন। আগেই জানানো হয়েছিল তাকে। সিল ভেঙে দুর্গাশঙ্কর ও শৈবালকে নিয়ে তিনি চন্দ্রমোহনের শুটে প্রবেশ করলেন। তৎক্ষণাৎই মনে হলো যে ওই জায়গাটায় একটা বিশাল শূন্যতা বিরাজ করছে। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় চারপাশে ধুলোর আস্তরণ পড়েছে। দুর্গাশঙ্কর ঘরটির চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল, কিন্তু সন্দেহজনক তার কিছুই চোখে পড়ল না। চন্দ্রমোহন যে ঘরে শুতেন সেখানকার আসবাবগুলো খুবই সাধারণ। একটি খাট, গোদরেজের আলমারি আর একটা ড্রেসিং টেবিল। আগেই জানা গিয়েছিল তার রিভলভারটি সাধারণত ড্রেসিং টেবিলের দেরাজে রাখা থাকত।
ঘরটিতে নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় দুর্গাশঙ্কর কিছুটা হতাশ হলো। শ্যুটটি বন্ধ করে ইন্সপেক্টর বিদায় নেওয়ার পর তারা নিচে চলে এলো। কাউন্টারের সামনে তখন বেশি ভিড় ছিল না। রিতেশ দৈনিক পত্রিকা পড়ছিলেন। ওদের দিকে কাগজ সরিয়ে রেখে সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকালেন। দুর্গাশঙ্কর তার দিকে তাকিয়ে বলল, এনআইতে ঠিকানাটা আমার দরকার ছিল। সে তো ছুটিতে আছে। রিতেশ একটা মোটা খাতা টেনে নিয়ে উল্টাতে উল্টাতে বলল, কি ব্যাপার মিস্টার ব্যানার্জি? ওকে আমার সন্দেহ হচ্ছে, একবার বাজিয়ে দেখা দরকার। ঠিকানা পাওয়া গেল। নিচা মল্লায় থাকে, 21 নম্বর বাড়ি। নিচা মল্লার রিক্সা পাওয়া যাবে কিনা ইত্যাদির খোঁজ নিয়ে দুর্গাশঙ্কর প্রশ্ন করল, লোকটার সম্পর্কে আমি কিছু বলতে পারেন? তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কোনো কথা জানি না, তবে সে কাজের লোক। অবিডিয়েন্ট কর্মচারী বলতে যা বোঝায় সে তাই। দুর্ঘটনার দিন সে কি সত্যিই অসুস্থ ছিল? আমাকে অত্যন্ত পেটের গোলমালের কথা বলেছিল। আমি গোটা কয়েক সালফা গুয়ানিডিন খেতে দিয়েছিলাম তাকে। ও কিন্তু বিকেলের পর থেকেই নিজের ঘরে ছিল না বলে আমি খবর পেয়েছি। থাকো কথা, আপনি আগে কোথায় চাকরি করতেন? আগ্রার এক হোটেলে, রিজ ইন্টারন্যাশনাল। হিসার সাথী আমাকে ওখান থেকে নিয়ে আসেন। আমাকে একটা রিক্সা ডাকিয়ে দিন তো মিস্টার ভাওলা। আমি একবার ব্লু ফক্সে যাব। এনায়েত আগে তো ওখানে কাজ করত। ওর সম্পর্কে কিছু সংবাদ ওখান থেকে পাওয়া যেতে পারে। রিক্সার কি দরকার? আপনি হোটেলের গাড়িতেই যান না। সেই ভালো। ডাক্তার, তুমি ঘরেই থাকো, আমার ফিরতে একটু দেরি হতে পারে। রিতেশ দুর্গাশঙ্করকে পেটিকোট দিকে নিয়ে গেল। দুর্গাশঙ্কর ফেদার অ্যান্ড স্টোনে ফিরে এলো বেলা 5টার সময়। শৈবাল বিশেষ চিন্তার মধ্যে ছিল। সকাল 10টায় বেরিয়েছে ব্লু ফক্স থেকে ঘুরে আসবে বলে, এত দেরি হওয়ার কারণটা কি? আর দুপুরের খাওয়া সারলই বা কোথায়? যাই হোক, চিন্তার উপর পরিপূর্ণ ছেদ টেনে দুর্গাশঙ্করকে কাটায় কাটায় 5টার সময় হাসি মুখে দেখা গেল। আরে এতক্ষণ কোথায় ছিলে? আমার কীরকম চিন্তা হচ্ছিল তা তুমি বুঝতে পারোনি? শৈবাল ঘরে একা ছিল না, রামরতনও ছিলেন। ভীষণ জড়িয়ে পড়েছিলাম। কাজটা অবশ্য শেষমেশ মিটেছে। শেঠজি, ট্রাঙ্কে কলকাতা কতক্ষণে পাওয়া যাবে বলতে পারেন? আমরা তো ওই সাধারণত ঘন্টা দুয়েকের মধ্যেই পাই। কোথাও ট্রাঙ্ক কল করবে নাকি? হ্যাঁ। কেসটার কতদূর কি হলো ব্যানার্জি বাবু? ব্যস্ত হবেন না শেঠজি, ধীরে ধীরে কাজটা ঠিকই এগিয়ে চলেছে। আচ্ছা, কেশরী লোকটা কেমন বলুন তো? মানে এমন সময় রঘুনাথ এসে জানালো, উকিলবাবু এসেছেন। কথাটা শোনা মাত্রই রামরতন ঘর থেকে বেরিয়ে গেলেন। কি ব্যাপার? উকিল? উকিল নয়, মনে হয় অ্যাটর্নি। চন্দ্রমোহনের বিষয় সম্পত্তির ব্যাপারেই বোধহয় এসেছে। ওগুলো থাক, খুনের মোটিভ সম্পর্কে কিছু বলতে পারো ডাক্তার? তুমিই বলো শুনি। অর্থ অনর্থম। অর্থাৎ গুপ্তা ব্রাদার্সের 52,000? সেই সঙ্গে হয়তো আরও টাকা। এদিকে প্রভৃত দয়ালের যে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, দেখো তো চা দিয়ে যাচ্ছে না কেন? এরপর দুদিন দুর্গাশঙ্কর ও শৈবালে শুয়ে বসেই কাটল। ফেদার অ্যান্ড স্টোন থেকে এক পাও বেরোয়নি ওরা। নিজেদের ঘরে বই পড়ে আর গল্প করেই সময় কাটিয়েছে। অবশ্য ইন্সপেক্টর চৌরাশিয়ায় এসেছিলেন দুবার, তার সঙ্গে কিছু সলা পরামর্শও হয়েছে। আজ রাতটা ওরা হোটেলে থাকবে না, এমনটাই কথা হয়েছিল। প্রেমনাথ ত্রিপাঠী আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটা রাত ব্লু ফক্সে কাটাতে অনুরোধ করেছিলেন। দুর্গাশঙ্কর রাজি হয়নি, বলেছে এখন নয়, কলকাতা ফেরার দিন আপনার হোটেলে লাঞ্চ সেরে তবে যাব। সন্ধ্যা কিছুক্ষণ আগেই উতরে গেছে। রিতেশ কাউন্টারেই ছিল। সারাদিনে তার অনেক পরিশ্রম গেছে, কিছুটা ক্লান্তই দেখাচ্ছিল তাকে। এরকমই হয় এক একদিন, কাজের চাপে স্নান খাওয়ার অবসরও পাওয়া যায় না। সবেও সিগারেট ধরিয়েছে, ওমনাথ মল্লিক কাউন্টারের সামনে এসে দাঁড়ালেন। মল্লিক বললেন, পাওলা, আপনার সঙ্গে কিছু কথা আছে। বলুন। এখানে নয়, আপনার অফিস ঘরে চলুন। বিস্মিত রিতেশ ওমনাথকে নিয়ে গেল নিজের অফিস ঘরে। বলুন এবার। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, তাই আপনার ভালোর জন্য একটা প্রস্তাব দিতে চাই। প্রস্তাব? এখানে কত টাকা মাইনে পান আমি জানি, এর চেয়ে অনেক ভালো মাইনের ব্যবস্থা আমি করে দিতে পারি। আরও স্বচ্ছন্দের মধ্যে জীবন কাটাতে পারবেন আপনি। তা তো আপনি নিশ্চয়ই চাইবেন নাকি? হ্যাঁ, আপনার এই অনুগ্রহের জন্য আমি কৃতার্থ মিস্টার মল্লিক, কিন্তু ব্যাপারটা ভিভি समझ में नहीं आया।
এটুকু নিশ্চয় আগেই বুঝতে পেরেছেন, শেঠ রামরতনের সাধ্য নেই যে ফেদার অ্যান্ড স্টোনকে টিকিয়ে রাখবে। মালিকানা ভালো না হলে কোনো হোটেল সুনামের সঙ্গে চলতে পারে না। তাই বলছিলাম আপনি ব্লু ফক্সে চলে আসুন। কিন্তু কিন্তু কি বলুন? ব্লু ফক্সের মালিক তো সেট প্রেমনাথ। আপনি কেউ যা জানে না সেই কথাটাই আপনাকে বলি। ওই হোটেলে আমারও শেয়ার রয়েছে। এখনই পাকা কথা চাইছি না। আপনি 24 ঘন্টা ভাবুন, তারপর না হয় বলবেন কি আছে। এই সময় একজন দীর্ঘদেহী লোক ঘরে প্রবেশ করলো। তাকে দেখে বিস্মিত গলায় রিতেশ বলল, তোমার তো আজ আসবার কথা নয় এনায়েত। তোমার চিঠি অবশ্য আমি আগেই পেয়েছি। এনায়েত বলল, 6 দিন ছুটি আমার আরও ছিল। রঘুনাথ গিয়ে বলল মালিক আজই ডেকেছে, তাই চলে এলাম। আপনি চিঠির কথা কি বলছিলেন? আমি তাহলে এখন উঠি মিস্টার বাউলা। কাল এই সময় আপনাকে ওখানে আশা করব আমি তাহলে। রিতেশ কিছু না বলে চেয়ার ছেড়ে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। তিনি অফিস ঘরের বাইরে এসে দুর্গাশঙ্কর ও শৈবালকে দেখতে পেলেন। ওরা কাউন্টারে ঠেসান দিয়ে দাঁড়িয়েছিল। তিনি তাড়াতাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় বললেন, হ্যালো মিস্টার মল্লিক। হ্যালো হ্যালো মিস্টার ব্যানার্জি। কি ব্যাপার, ছুটছেন যে? মানে একটু ব্যস্ত আছি, চলি পরে কথা হবে। তিনি দ্রুত অদৃশ্য হলেন। মৃদু হেসে দুর্গাশঙ্কর বলল, যে যার তালে। এসো ডাক্তার। 10 মিনিট পরে এনায়েত কথা শেষ করে অফিস ঘর থেকে বেরোতে যাচ্ছে, দুর্গাশঙ্কর, শৈবাল ও চৌরাশিয়া প্রবেশ করলেন। এনায়েত অজান্তেই দুপা পিছিয়ে গেল। তারপর আবার নিজেকে সামনে নিয়ে ঘর থেকে বেরোবার উপক্রম করতেই চৌরাশিয়া তার হাতটা চেপে ধরলেন। তোমার নাম এনায়েত? হ্যাঁ সাব। তোমাকে শেঠ চন্দ্রমোহনের হত্যা সম্পর্কে গ্রেপ্তার করা হচ্ছে। মুহূর্তের মধ্যে এনায়েতের মুখটা কালো হয়ে উঠল। এখন কি বলবে প্রথমে বোধহয় স্থির করতে পারল না। তারপর কোনো রকমে বলল, খুন? না না, আমি শেঠজিকে খুন করিনি সাব। নিজের হাতে যে তুমি খুন করনি তা আমি জানি, তবে তোমার সাহায্য না পেলে শেঠ চন্দ্রমোহন হয়তো সেদিন খুন হতেন না। এই সম্পর্কে আপনার কি মত মিস্টার ভাওলা? আমার এসবের আমি কি জানেন বই কি? পাওয়ার স্টেশনে গিয়ে এনায়েত নির্দিষ্ট সময়ে আলো নিভিয়ে ফেলার ব্যবস্থা না করলে আপনি কি পার্টি চলাকালীন চন্দ্রমোহনকে খুন করতে পারতেন? তীক্ষ্ণ চিৎকারে ঘর কাঁপিয়ে তুলল রিতেশ। আপনি নিজের অধিকারের বাইরে চলে যাচ্ছেন। আমার অধিকারের বিস্তার কতটা তা আমি সবসময় মনে রাখি মিস্টার ভাওলা। চমৎকার প্ল্যান করেছিলেন, আটঘাটও ভালোই বেঁধেছিলেন, তবু ফাঁক যে রয়ে গেল। আসল কথাটা কি জানেন, নিখুঁত ক্রাইম করার ব্যাপারটা কিন্তু সহজ নয়। আমরা তাহলে এখন নিজের ঘরে যাই ইন্সপেক্টর। এসো ডাক্তার। ইতিমধ্যে এনায়েতের হাতে হ্যান্ডকাপ পরিয়েছেন চৌরাশিয়া। এবার রিতেশকে দ্রুত হাতে লোহার বাঁধনে আটলেন। বলাই বাহুল্য, অফিস ঘরের দরজার অপর প্রান্তে কয়েকজন পুলিশ কর্মচারী ব্যগ্রভাবে অপেক্ষা করছেন। পরের দিন সকালে দুর্গাশঙ্করের ঘরে ছোটখাটো একটা বৈঠক বসেছে। ওরা দুজন ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন রামরতন, ডক্টর সেন ও ইন্সপেক্টর চৌরাশিয়া। দুর্গাশঙ্করদের আজ সন্ধ্যার ট্রেনে ফেরবার কথা। সমস্ত কথাই আপনাদের বলবো। আমার তদন্তের পদ্ধতি হলো ছোটোখাটো বিষয়গুলোকে সর্বাগ্রে দৃষ্টি দেওয়া। পার্টি চলাকালীন এনায়েতকে অনুপস্থিত দেখে চন্দ্রমোহন বিস্মিত হয়েছিল। সে সত্যিই অসুস্থ ছিল কিনা এই প্রশ্নটাকে আমি বড় করে দেখলাম, কারণ রিভলভার দেখিয়ে শহরের আলো নেভানো আর খুনের মধ্যে একটা যোগাযোগ যেন দেখা যাচ্ছিল। সুতরাং হত্যাকারীর একজন সাহায্যকারী নিশ্চয়ই আছে। রঘুনাথকে জেরা করে জানা গেল যে সন্ধ্যার সময় এনায়েত নিজের ঘরে ছিল না। স্বাভাবিকভাবেই সন্দেহ ঘনীভূত হলো তার উপরে। এদিকে ছোট্ট একটা ব্যতিক্রমে রিতেশকে সন্দেহের জালে জড়িয়ে ফেলল। আমি প্রশ্ন করেছিলাম, সেদিন দুপুরবেলা কে কে দেখা করতে এসেছিল শেঠ চন্দ্রমোহনের সঙ্গে। রাকেশ বলেছিল উমানাথ মল্লিক ছাড়া আর কেউই নয়। পরে জানতে পারলাম যে গুপ্তা ব্রাদার্সের কর্মচারীও এসেছিল। এই বিষয়টা চেপে যাবার অর্থ কি? এবার আমি মূল ঘটনার উৎসমুখের আঁচ পেলাম। হয়তো ওই 52,000 টাকার জন্যই চন্দ্রমোহন প্রাণ দিয়েছেন। তাই রিতেশের ভীত মন আমার কাছে প্রকাশ করতে সাহস হয়নি কর্মচারীর আসার কথাটা।
এখানে প্রশ্ন উঠতে পারে যে চন্দ্রমোহন যে টাকাটা হোটেলেই রেখেছিলেন তার প্রমাণ কি? সঙ্গত প্রশ্ন, তবে সঙ্গত উত্তর আমার কাছে রয়েছে। শেঠজি দুটোই হোটেলে এসেছিলেন। গুপ্তা ব্রাদার্সের কর্মচারী এসেছিল তার পরে। ব্যাংকের লেনদেন কাটাই কাটাই দুটোই বন্ধ হয়ে যায়। সুতরাং টাকা ব্যাংকে দেবার কোনো উপায় ছিল না। তাছাড়া আমৃত্যু তিনি এখান থেকে বেরোননি, কাজেই নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে টাকাটা হোটেলেই ছিল। এতটা বলার পর দুর্গাশঙ্কর থামল, আর সকলেই একাগ্র মনে শুনে চলেছেন। দুর্গাশঙ্কর আবার বলতে শুরু করলো, মনে হয় এইভাবে কেউ মাঝে মাঝে টাকা চন্দ্রমোহনকে হোটেলে দিয়ে গেলে তিনি ম্যানেজারের কাছেই জমা রাখতেন সেই রাত্রের মতো। ধীরে ধীরে রিতেশের মনেও লোভ উগ্র হয়ে উঠেছে। এনায়েত কিভাবে তার অংশীদার হয়ে উঠল সেটা বলতে পারবো না, তবে স্থির হয়েছিল বোধহয় এবার মোটা অঙ্কের টাকা এলেই তা আত্মসাৎ করতে হবে। ওই সঙ্গে অবশ্য চন্দ্রমোহনকে সরাতেও হবে, না হলে তিনি বুঝতে পারবেন যে টাকাটা কে নিয়েছে। এনায়েতের ভুল ঠিকানা দিয়েছিল রিতেশ। আমি ব্লু ফক্স থেকে আসল ঠিকানাটা নিয়ে তার সঙ্গে দেখা করলাম। জায়গা শহর থেকে মাইলখানিক দূরে। আমার কাছে সে কোনো মতেই ভাঙল না। তখন অন্য পথই ধরতে হলো। রেওয়াড়ি যাওয়ার কোনো ট্রেন নেই, সেদিন পার্টি ছিল। হোটেলের মোটরে যাওয়া নিশ্চয়ই সম্ভব হয়নি। চৌরাসিয়ার সাহায্যে ট্যাক্সি স্ট্যান্ডে এসে খোঁজ করলাম। জানা গেল সেদিন সন্ধ্যায় একজন রেওয়াড়িতে গিয়েছিল এবং মিনিট 20 বেশি ওখানে অপেক্ষা করেনি। ড্রাইভার যাত্রীর যে বর্ণনা দিল তা হুবহু এনায়েতের সঙ্গে মিলে যায়। আমি গেলাম তার কাছে। ট্যাক্সি ড্রাইভার তাকে শনাক্ত করবে একথা জানিয়ে চেপে ধরলাম। এবার সে ভয় পেয়ে গেল, তবু মুখে কিছু স্বীকার করল না। ইতিমধ্যে আমার আরেকটা কাজ করতে হলো। আমার অনুরোধে চৌরাসিয়া আগ্রা পুলিশকে ট্রাঙ্ক কলে জানালেন যে ভাওলা সম্পর্কে বিস্তারিত সংবাদ তার চাই। আগ্রায় যে হোটেলে সে কাজ করত তার নামটা উল্লেখ করা হয়েছিল, কাজেই খবর নিতে ওদের ওখানের পুলিশের অসুবিধা হলো না। জানা গেল ভাওলার মামা আগ্রার একজন প্রতিপত্তিশালী লোক। তার চেষ্টাতেই সে রিভলভারের লাইসেন্স পেয়েছিল। কেন সে তখন ওই মারাত্মক অস্ত্র সংগ্রহের জন্য লালায়িত হয়ে পড়েছিল তা জানা যায়নি। সুযোগ সুবিধা পেলে ওখানকার হোটেলের টাকা সরাতো, তবে সেসব অতি সামান্য অঙ্কের। কর্তৃপক্ষ বারবার তাকে ক্ষমাও করেছেন। এবার ব্যাপারটা সোজা হয়ে এলো। বুঝতে পারা গেল যে রিভলভারে সাইলেন্সার লাগিয়ে কাজটা সেরেছে ভাওলা। এনায়েত ব্যবহার করেছিল চন্দ্রমোহনের অস্ত্রটা। হোটেলের মাস্টার কি দিয়ে শেঠজির শার্ট খুলে ওটা সরাতে ভাওলার কোনো অসুবিধাই হয়নি। আপনারা এবার নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে ঘটনাটা কিভাবে গড়িয়েছে। আমার মনে হয় অসময়ে কোনো টাকা এসে পড়লেই চন্দ্রমোহন ভাওলার কাছে গিয়ে সেদিনের মতো সেটা জমা রাখতেন। রতনে রতন চেনে। সুতরাং এনায়েতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে তার অসুবিধে হয়নি। তারপর প্রথম সুযোগেই দুজনে কাজ হাসিল করেছে। এক নাগারে এতটা বলার পর দুর্গাশঙ্কর থামল। এবার রামরতন প্রশ্ন করলেন, এনায়েত তো ছুটিতে ছিল, কাল যে সে এখানে আসবে জানলেন কিভাবে? হাত গুনে নিশ্চয়ই নয়। আসল কথা, কায়দা করেই আমি তাকে এখানে এনেছিলাম। কায়দাটাও তেমন আবার ঘোরালো নয়। এনায়েতের বকলমে একটা চিঠি পাঠালাম ভাওলাকে। হিন্দিতে চিঠিখানা লিখে দিয়েছিল একজন কনস্টেবল। চিঠিতে জানানো হয়েছিল যে এনায়েতের আরও টাকা চাই, নইলে সে আসল ব্যাপারটা পুলিশকে জানিয়ে দেবে। শিগগিরই সে আসছে টাকা নিতে। ভাওলা নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিল। হয়তো সুযোগ পেলে সে এনায়েতকেও পথ থেকে সরিয়ে দিত। এদিকে আমি প্রভু দয়ালকে পাঠালাম এনায়েতের কাছে। সে গিয়ে বলল, মালিক আজ সন্ধ্যায় ডেকেছেন তাকে বিশেষ প্রয়োজনে। তারপর কি ঘটেছে তা তো আপনারা সবই জানেন। ওদের শেষ হাত পূর্ণ হবে না। হত্যাকারী ধরা পড়েছে, এতে যে আমি কি আনন্দিত তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কৃতজ্ঞতার মূল্যস্বরূপ আমার এই সামান্য ভেট। পকেট থেকে চেক বার করে তিনি এগিয়ে ধরলেন। দুর্গাশঙ্কর হাত বাড়িয়ে চেকটা নিয়ে অঙ্কের ওপর চোখ বুলিয়ে বলল, ধন্যবাদ রামরতনজি। সামান্য কই, ভেট তো অসামান্য অঙ্কেরই দেখছি। এতক্ষণ পর চৌরাশিয়া বললেন, আজ থেকে গেলে হতো না? উপায় নেই, অনেক কাজ পড়ে রয়েছে। জটিল একটা ঘটনা ঘটতে আর কতক্ষণ। আবার না হয় আসব। কথাটা শেষ করে দুর্গাশঙ্কর পাইপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।